হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে হাজির হলাম। আশা করছি ড্রামাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যার নাম ছিল শিয়ান্তাই। শিয়ান্তাই টেবিলে রাখা বেল্টগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর সে বেল্টগুলো হাতে নিয়ে মাথায় পরে নেয়। তারপর সে হাঁটতে হাঁটতে একটি ক্লাসরুমের দিকে যায়। ক্লাসরুমে গিয়ে সে তার পছন্দের মানুষটিকে দেখতে পায়। পছন্দের মানুষ অন্য কেউ না, আমাদের এই ড্রামার নায়ক ছিল। শিয়ান্তাই বলে, অনেক দিন যাবৎ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আজ অনেক এসেছি জিয়ান, তোমার সামনে কথাগুলো বলার জন্য। আমি তোমার অনেক বড় ফ্যান। আসলে শিয়ান্তাই এখানে তার ভালোবাসার কথা বলার জন্যই এসেছিল, তবে সে সাহস করে কথাগুলো বলতে পারেনি। জিয়ান তার কথা শুনে কোনো রিয়াকশন না দিয়ে তার একটি অটোগ্রাফ ধরিয়ে দেয় শিয়ান্তাইয়ের হাতে। শিয়ান্তাই কিছুই বুঝতে পারে না। শিয়ান্তাই মনে মনে ভাবে, আমি কি বোঝাতে চাইলাম আর ছেলেটি কি বুঝলো? আমি তাকে আমার ভালোবাসার কথা বললাম, আমি তাকে ভালোবাসি, পছন্দ করি, তবে সে এটা কি বুঝলো, আমাকে কি দিল? আমি তো তার কাছে অটোগ্রাফ চাইনি। তারপর জিয়ান এখানে তাকে তার বাসায় যেতে বলে। একথা শুনে তো তার আরও মাথা গরম হয়ে যায়। সে তো কিছুটা এক্সাইটেড, তাছাড়াও কিছুটা ভয় পেয়ে যায়। কিভাবে সে কী করবে কিছুই বুঝতে পারে না। তারপর সে জিয়ানের বাসায় চলে যায়। জিয়ান তাকে জুতা খুলে তার রুমে প্রবেশ করতে বলে। তারপর সে যখন রুমে প্রবেশ করে তখন তো ভয় পেয়ে যায়, আর সে তার রুম ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তার রুমটা অনেক সুন্দর করে সাজানো গুছানো ছিল। শিয়ান্তাই ভয়ে কোনো কথাই বলে না। অন্যদিকে জিয়ান তাকে বলে, থ্যাঙ্ক গড তোমাকে পেয়েছি। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, যদি কাউকে না পাই তাহলে কি করব। এখানে তো শিয়ান্তাই উল্টাপাল্টা চিন্তায় মগ্ন হয়ে যায়। সে মনে মনে ভাবে এটা হয়তো তার বাসায় না, এখানে হয়তো সে শুধু মেয়েদেরকে এনে রাখে। তাছাড়াও সে কী করে এই বিষয় নিয়ে তার সন্দেহ হচ্ছিল। মনের ভিতর ভয় কাজ করছিল। সে কখন এখান থেকে পালাবে এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। সে পালানোর চেষ্টা করছিল। জিয়ান তাকে একটি চেয়ারে বসতে বলে, তবে সে এতটাই ভয় পেয়েছিল, চেয়ারে বসে বসে বলছিল, চেয়ারে বসে গুনগুনিয়ে বলছিল, আমি সব কাজ মনোযোগ দিয়ে করব। তখন জিয়ান বলে, হ্যাঁ, কাজগুলো তো মনোযোগ দিয়েই করতে হবে। তারপর সে তার হাতে একটি ড্রয়িং ধরিয়ে দিয়ে বলে, এতে কালো রং করতে হবে। কালো রং করতে হবে শুনে সে তো অবাক হয়ে যায়। তারপর সে কিছুক্ষণ এদিকে ওদিকে তাকায়। কালো রং করা শেষ হলে সে জিয়ানের হাতে কাগজটি ধরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, রং করা কি পারফেক্ট হয়েছে? তারপর সে সব কিছু দেখে বুঝতে পারে হয়তো সে একজন কমিক রাইটার। তাই তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কমিক রাইটার? তখন সে বলে, থ্যাঙ্ক গড এতক্ষণে তুমি এই বিষয়টা বুঝতে পারলে যে আমি একজন কমিক রাইটার। জিয়ান তার কাজে অনেক খুশি হয় আর তাকে বলে, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? তখন সে সাথে সাথে না করে দেয়, বলে, আমার দ্বারা ফাইট করা সম্ভব নয়। তখন সে বলে, ফাইট? তোমাকে ফাইট কে করতে বলছে? শিয়ান্তাই তখন বলে, কেন তুমি গুন্ডা না? জিয়ান বলে, কেন? আমাকে তোমার গুন্ডা কেন মনে হলো? তখন সে বলে, ওই দিন আমি তোমার চোখে দেখেছিলাম কালো দাগ, তাছাড়াও তোমার হাতে ব্যান্ডেড ছিল। সিন পরিবর্তন হয়, আমরা অতীতের কিছু সিন দেখতে পাই। এখানে শিয়ান্তাই তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। জিয়ান যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় তার চোখের নিচে অনেক কালো দাগ, তাছাড়া তার হাতে ব্যান্ডেড ছিল। তখন সে বুঝতে পারে হয়তো সে অনেকগুলো লোকের সাথে একাই ফাইট করে এসেছে। সে হয়তো অনেক বড় গুন্ডা, যার কারণে সে একা সবার সাথে ফাইট করে এসেছিল। সে তো তাকে মনে মনে হিরো মেনে নিয়েছিল। তখন জিয়ান এখানে বলে যে, আরে না, আমি তো কমিক রাইটার, তাই আমি আর্ট করতে করতে ওই দিন আর ঘুমাতে পারিনি, তাই আমার চোখে কালো দাগ পড়েছিল। তাছাড়াও আমার হাত দিয়ে সারাক্ষণ কাজ করতে হয়, তাই আমার হাতে ব্যথা হয়। ওই দিন আমি ব্যান্ডেড লাগিয়েছিলাম। শিয়ান্তাই তখন সব কিছু বুঝতে পারে সে কিভাবে একজন ভালো লোককে গুন্ডা বানিয়ে দিল। সে তো মনে মনে ভাবছিল যে সারা দিন হয়তো এইভাবে সে ফাইট করেছে, তাই সে এমন অবস্থা করেছে নিজের। সব কিছু যখন তার যুক্তিপূর্ণ মনে হচ্ছিল তখন সে নিজের ভুলগুলো বুঝতে পারে। মনে মনে সে কী ভেবেছে, সে হয়তো হাত ফাইট করে তার এই অবস্থা করেছে। তখন সে বলে, সারাদিন আর্ট করলে হাতের অবস্থা কেমন হবে তুমি নিজেই চিন্তা করো। সিন পরিবর্তন হয়, আমরা শিয়ান্তাইকে দেখতে পাই যে কিনা তার বাসায় চলে আসে আর মনে মনে ভাবে, থ্যাঙ্ক গড আমার ক্রাশ একজন গুন্ডা নয়, আমার ক্রাশ একজন কমিক রাইটার। তাছাড়াও সে অনেক ভালো আর্ট
আর্ট করে, তার আর্টগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তার বাসায়ও আমি ঘুরে এসেছি। এর চেয়ে ভালো কিছু কি হতে পারে? আমার লাইফের সবচেয়ে ভালো ঘটনা ছিল আজকের ঘটনা, যে আমি আমার ক্রাশের সাথে ছিলাম সারাদিন। জিয়ান যে তাকে সাইন করা পেপারটি দিয়েছিল, সে এই পেপারটি দেখতে পায় যে এটাতে মেঙ্গির সাইন ছিল। তাই সে কমিক বুক নিয়ে মেঙ্গির সাইন মিলাতে শুরু করে। তারপর সে অনলাইন সার্চ করে দেখতে পায় মেঙ্গি লেখার পর একটি ভিডিও এসেছে, যে ভিডিওটি মেঙ্গিকে ট্রল করে বানানো হয়েছিল। এতে অনেকগুলো ভিউ হয়েছে। কিছুদিন আগে সেও বাজে কমেন্ট করেছিল যে এত ভালো করে কিছুই আঁকতে পারে না, তাহলে তাকে বেস্ট কমিক রাইটার হিসেবে কেন নিয়োজিত করা হলো, সে কিভাবে বেস্ট হতে পারে। তখন তার মনে পড়ে যায় সে নিজেকেই তার ল্যাপটপে দেখতে শুরু করে। সে তাকেই বলছিল যে কিভাবে তুই কি করে ফেললি, তোর ক্রাশকেই তুই উল্টাপাল্টা গালি দিয়ে দিলি। তোর ক্রাশ, যাকে নাকি তুই এত ভালোবাসিস, তাহলে তার সম্পর্কে কিভাবে উল্টাপাল্টা কমেন্ট করতে পারলি। তখন সে নিজেকেই বলে যে আমি ইচ্ছে করে কমেন্ট করিনি, আমি তো জানতাম না যে মেগি হচ্ছে জিয়ান। যদি জানতাম তাহলে কোনোদিনও তার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করতাম না। আর এটা আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনোই কোনো কমেন্ট করব না। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই, যে কিনা তার কমিকগুলো দেখে মনে মনে ভাবছিল এইগুলোতে কি পরিবর্তন আনতে হবে। তারপর তার শিয়ানতাইয়ের ব্ল্যাক আর্টের কথা মনে পড়ে যায়। তখন সে বুঝতে পারে এগুলো তাকে ইমপ্রুভ করতে হবে, আর ইমপ্রুভ করতে হলে তাকে শিয়ানতাইকে অবশ্যই তার অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে। কিভাবে বানাবে এটাই হচ্ছে প্রশ্ন। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আমরা শিয়ানতাইকে দেখতে পাই, যে কিনা বাসে বসেছিল। তখন তার বারবার এই কথাগুলোই মনে পড়ছিল। সে দেখতে পায় বাসের আশেপাশে যারা আছে তারা সবাই তাকে বলছিল, তুমি জিয়ানকে এইভাবে বাজে কমেন্ট করেছো, সে কি তোমার সাথে কখনো রিলেশনে জড়াবে? তোমার ক্রাশ কখনোই তোমার হবে না। এইসব তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। তখন সে সবার উদ্দেশ্যে বলে, স্টপ, আমি এইসব নিতে পারছি না। তখন ওই লোকগুলো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে মনে করেছিল লোকগুলো তাকে কিছু বলছে, কিন্তু কেউই তাকে কিছু বলছিল না। সিন পরিবর্তন হয়, সে তার স্কুলে চলে আসে। স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে সময় সে ওই দেয়ালটিকে দেখতে পায়, যেই দেয়ালের আড়ালে বসে সে সব সময় জিয়ানকে দেখত। জিয়ান এই দিকেই যেত। 2 বছর ধরে তাকে ফলো করছিল যে শিয়ানতাই। সে মনে মনে ভাবে, এখান থেকে আমার খুব তাড়াতাড়ি সরে যেতে হবে, না হয় আমাকে জিয়ান দেখে ফেলবে। তাকে পিছন থেকে জিয়ান ডাকছিল, তবে সে এইসব পাত্তাই দেয় না। মনে মনে ভাবে খেয়ে ডাকছে। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে তাকে বকা দিতে যাবে, তখনই সে পিছন ফিরে জিয়ানকে দেখতে পায়। জিয়ানকে দেখে তো সে ভয় পায়, আর সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর বলে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। একথা বলে সে দৌড়াতে শুরু করে। আমরা জিয়ানকে দেখতে পাই, যে কিনা তার পিছেই ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটি প্লেগ্রাউন্ডে চলে আসে। শিয়ানতাই প্লেগ্রাউন্ডে লোকেদের মধ্যেই দৌড়াচ্ছিল। জিয়ান তাকে দেখতে পায়, তার সাথে কথা বলতেই যাবে, তখন সে এই জায়গা থেকে পালিয়ে যায়। তার পালানো দেখে জিয়ান তার পিছে পালাতে শুরু করে। তারপর সে বাস্কেটবল প্রতিযোগিতার এখানে চলে আসে। এখানে সে ক্লান্ত হয়ে বসে বলে যে, প্লিজ জিয়ান, এখানে এসো না, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। জিয়ান তার পিছনে হাত দিয়ে কিছু বলতেই যাবে, তারপর সে পুরো প্লেগ্রাউন্ডের ভিতরেই চলে যায়। এখানে সবাই তাকে দেখে অনেক খুশি হয়। তারা মনে করেছিল তাদের কোচ তাদের একজন টিম মেম্বার দিয়েছে। বল তার কাছে আসলেই সে শট মারে, আর বলটি ঠিক জায়গায় গিয়ে পৌঁছে। তখন সবাই মনে করে সে হয়তো অনেক ভালো প্লেয়ার ছিল, তাই সে তাদের সাথে খেলতে শুরু করে। এখান থেকেও সে কেমন করে পালিয়ে যায় জিয়ান বুঝতে পারে না। তারপর জিয়ান থিয়েটারের দিকে দৌড়াতে শুরু করে। থিয়েটারের দিকে দৌড়ালে সে থিয়েটারে গিয়ে দেখতে পায় এই জায়গায়ও সে লুকিয়ে বসে আছে। তাকে বলতেই যাবে, তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই, তখনও সে এখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে গিয়ে লাইব্রেরিতে বসে পড়ে। লাইব্রেরিতে তো কেউ চাইলেও কথা বলতে পারবে না, বা সে মনে মনে ভাবে হয়তো জিয়ান এখানে আসতেও পারবে না, তাকে কিছু বলবে না। তখনই এখানে জিয়ান চলে আসে। শিয়ানতাই তাকে বোর্ডের দিকে লক্ষ্য করতে বলে, যেখানে লাইব্রেরিতে কথা বলা নিষেধ ছিল। তখন সে হার মানার পাত্র নয়, বলে যে মুখে বলতে পারবো না তো কি হয়েছে, লিখে তো বলতে পারবো। তারপর সে একটি বই নিয়ে আসে। বইয়ে লেখা ছিল, টিম হয়ে যদি কাজ করো তাহলে কাজ সহজ হবে। শিয়ানতাই তো মনে করে হয়তো সে তাকে মারার জন্য বলছে। সে টিমও বানিয়ে নিয়েছে আমাকে মারার জন্য, এটা হতে পারে না। তারপর সে অন্য একটি বই নিয়ে আসে, যাতে লেখা ছিল, কারো ক্ষতি করা ভালো নয়।
তখন সে বুঝতে পারে না সে কী বলবে। তারপর সে অন্য একটি বই নিয়ে আসে যেখানে লেখা ছিল নারী পুরুষ একসাথে কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয়। তখন সে বুঝতে পারে না সে কী করবে। তার মানে তাকে মারার জন্য সে একটি মেয়েকেও হায়ার করেছে। এখন সে তার হাত থেকে কিভাবে বাঁচবে। তারা একে অপরকে যুক্তি দেখিয়ে পারছিল না, যুক্তির পাহাড় বসিয়ে দিয়েছিল। পুরো জায়গায় শুধু বই আর বই। একবারে বইয়ের তাক হয়ে যাওয়ার কারণে বই পড়ে যায়। তারপর লাইব্রেরি থেকেও তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এখানে দুজনেরই মন খারাপ হয়। বেশি মন খারাপ হয় জিয়ানের। জিয়ান বলে তোমাকে কিছু বলতে চাই। তখন সে বলে কি বলবে বলো, তুমি তো আমাকে বারবারই কী যেন বলতে চাও বলে এখানে নিয়ে এসেছো। তখন সে বলে আমি বলেই ফেললাম, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? তখন সে বলে কি তুমি এটা বলার জন্য এতক্ষণ আমার পিছনে ছুটছিলে? আমি তো মনে মনে ভাবছিলাম যে হয়তো তুমি ইন্টারনেটে ওই কমিক দেখে আমাকে ডাকছিলে আমাকে মারার জন্য। তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কি বলছো তুমি? তখন সে বলে যে আরে না, আমি কিছুই বলিনি, আমি তো ইন্টারনেটের কথা বলছিলাম। তখন জিয়ান বলে আমি ইন্টারনেট খুব কম চালাই। এতে অনেক খুশি হয়ে যায় সে, আর বলে আমিও নেট কমই চালাই, তাই আমার এই সম্পর্কে খুবই ধারণা কম। তারপর আমরা জিয়ান এবং শিয়ান্তাইকে দেখতে পাই। শিয়ান্তাই জিয়ানকে জিজ্ঞাসা করে তোমার অ্যাসিস্ট্যান্ট হলে আমাকে কী কাজ করতে হবে? জিয়ান তখন বলে এখন আপাতত আমার সাথে যেতে হবে। শিয়ান্তাই তো মহা খুশি হয়ে যায়, তার পছন্দের মানুষের সাথে তাকে হাঁটতে হবে, তার সাথে যেতে হবে। এর চেয়ে খুশির বিষয় তো তার কাছে আর কিছুই ছিল না। শিয়ান্তাই বলে কেননা তোমার বাসায় আমরা বাইক দিয়ে যাই, তাহলেই অনেক ভালো হবে। তখন জিয়ান বলে যে না, আমাদের জাপানের রোডে বাইক চালানো নিষিদ্ধ, আমরা বাইসাইকেল দিয়ে যেতে পারি। শিয়াংতাইয়ের মন অনেক খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে আমি কিছু রোমান্টিক সিন তৈরি করার কথা ভাবছিলাম, আর সে কিনা আমাকে বাইসাইকেল দিয়ে যাওয়ার কথা বলছে। বাইসাইকেলটি ডাবল ছিল, যার কারণে তারা দুইজন আরামসে যেতে পারত। বাইসাইকেলে ওঠার পর তার মুড অনেক খারাপ হয়ে যায়। জিয়ান তাকে বলে বাইসাইকেল রাইড করে কি তুমি রোমান্টিক ফিল করছো? শিয়ান্তাই বলে না, এভাবে কি কোনো রোমান্টিক ফিল করা যায়? তুমিও বাইসাইকেল রাইড করছো, আমিও বাইসাইকেল রাইড করছি, তাহলে এখানে রোমান্টিক কিভাবে হলো? তারপর সে তাকে মেয়েদের মতো বসতে বলে। মেয়েদের মতো পিছনে বসেও সে রোমান্টিকের কিছুই ফিল করছিল না, বলছিল এইভাবে কি কেউ কোনো রোমান্টিক ফিল করতে পারে? তারপর সে বলে আচ্ছা তুমি বলছো, আমাকে ধরে বসিও, তাহলে হয়তো কিছু ফিল করতে পারবে। তবে শিয়াংতাইয়ের জন্য এটা আরও খারাপ অভিজ্ঞতা ছিল। এতে সে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। শিয়ান্তাই এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে কোনো ওয়েতেই সাইকেল চালানো হোক না কেন, এটা কখনো রোমান্টিক হতে পারে না। আর এটা সে অনলাইনেও পোস্ট করে দেয়। তারপর আমরা তাদের দুইজনকে দেখতে পাই। তারা একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। শিয়ান্তাই বলে আমি কোনোদিনও কারোর সাথে বাইসাইকেল রাইড করব না। তাকে জিজ্ঞাসা করে আচ্ছা জিয়ান, তুমি কি এতটাই কমিক পছন্দ করো? তখন জিয়ান বলে পছন্দ করি কতটুকু এটা আমি জানি না, যখনই আমার হাতে খাতা পেন্সিল এইসব থাকে তখনই আমার কিছু আর্ট করতে মন চায়, আর আমি কমিক আর্ট করে ফেলি। এটাই হয়তো আমার নেশা, বা হয়তো আমার অনেক ভালো লাগে। তখন সে বলে হ্যাঁ, হয়তো তোমার অনেক ভালো লাগে, তাই তো তুমি এটাই আর্ট করো। তা শিয়ান্তাই জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল বা আছে? তখন জিয়ান বলে না, আজ পর্যন্ত তো কোনো গার্লফ্রেন্ড বানাইনি, তবে তুমি বলে তোমার কি কাউকে পছন্দ বা কোনো বয়ফ্রেন্ড আছে? তখন শিয়ান্তাই বলে বয়ফ্রেন্ড তো নেই, তবে আমি একজনকে অনেক বেশি পছন্দ করি, তাকে ভালোবাসি বলতে পারো, তবে তাকে আমি আজ পর্যন্ত কিছু বলতে পারিনি, কোনোদিন বলতে পারবো কিনা এটাও জানি না। তারপর জিয়ান আবারও আর্ট করতে শুরু করে। শিয়ান্তাই তাকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। সে আবারও সাহস করে বলতে চায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এটা বলে ফেলে যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমার অনেক বড় ফ্যান। একথা শুনে সে আগে যেটা করতো ঠিক এইটাই করে। সে আবারও একটি অটোগ্রাফ দিয়ে দেয় আর বলে হ্যাঁ আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান। তখন শিয়ান্তাই কি আর বলবে, খুশি হওয়ার অভিনয় করে। তারপর বলে তুমি কি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাবে? কথা শুনে তো জিয়ান মহাখুশি হয়ে যায়। এর মধ্যে দিয়ে ড্রামার এই পার্টটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।